জাপানিজরা মানুষের ওপর এমন কিছু পরীক্ষা করেছিল যা শয়তানকেও হার মানায়। যেমন মানুষের ওর অঙ্গে পচন ধরিয়ে দেখা তারা কতক্ষণ বাঁচে। এই ল্যাবে মারা যাওয়া হাজার হাজার মানুষের আত্মা নয়, বরং তাদের আর্তনাদ আজও ওই এলাকার ফ্রিকোয়েন্সিতে রেকর্ড করা যায়। মূল রহস্যটি কি ঘটেছিল? রাতের নিস্তব্ধতায় চীনের পিংফ্যাং জেলার আকাশটা আজও ভারী হয়ে থাকে। আপনি যদি মনে করেন পৃথিবীর ইতিহাসে সবথেকে নিষ্ঠুর জায়গা ছিল আউশভিটস বা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প, তবে আপনি ভুল। 1945 সালের অগস্ট মাসে জাপানিরা যখন তাদের ল্যাবরেটরি পুড়িয়ে দিচ্ছিল, তখন সেখান থেকে বের হওয়া ধোঁয়ায় পচা মাংসের গন্ধ মাইলকে মাইল ছড়িয়ে পড়েছিল। কিন্তু কেন? কারণ ল্যাবের ভেতরে থাকা মারুতা বা কাঠের গুঁড়োগুলো আসলে কাঠ ছিল না, সেগুলো ছিল জীবন্ত মানুষ। আপনি কি জানেন, অজ্ঞান না করেই মানুষের পেটে ছুরি চালানো হলে সেই মানুষটির চিৎকারের ফ্রিকোয়েন্সি কত ডেসিবেল পর্যন্ত যায়? স্বাগতম বিজ্ঞানের ইতিহাসের সবথেকে অন্ধকার অধ্যায়, ইউনিট 731। আজ কোনো রূপকথা নয়, আমি শোনাবো ডিক্লাসিফাইড পেপার্স থেকে উঠে আসা সেই নরকের গল্প, যা শোনার পর হয়তো আজ রাতে আপনার ঘুম আসবে না। আমরা যারা ভাবি বিজ্ঞান মানেই কল্যাণ, তাদের জন্য এই তথ্যটা একটা চপেটাঘাত। 1935 থেকে 1945 জাপানিজ আর্মি সার্জন শিরোইশির তত্ত্বাবধানে তৈরি হলো ওয়াটার পিউরিফিকেশন ইউনিট। নামটা শুনে কত সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু ফরেন্সিক রিপোর্ট বলছে এই ল্যাবের বাজেট ছিল তৎকালীন কয়েক মিলিয়ন ইয়েন। ল্যাবে যাদের ধরে আনা হতো তাদের নাম দেওয়া হয়েছিল মারুতা। জাপানি ভাষায় এর অর্থ হল কাঠের গুঁড়ো। কেন? কারণ জাপানি বিজ্ঞানীদের কাছে এই মানুষগুলো আর মানুষ ছিল না, তারা ছিল শুধুই জৈবিক কাঁচামাল। এখানে কোনো অ্যানেস্থেসিয়া বা অবশ্য করার ওষুধ ব্যবহার করা হতো না। কেন জানেন? ডাক্তার শিরোইশির দাবি ছিল অবশ্য করলে মানুষের শরীরের বায়োলজিক্যাল রিয়াকশন বদলে যায়, তাই সঠিক রেজাল্ট পাওয়া যায় না। ভাবুন একবার, পেটের চামড়া থেকে শুরু করে অন্ত্র পর্যন্ত যখন জ্যান্ত অবস্থায় কাটা হচ্ছে, তখন সেই মানুষটির হার্টবিট কত ছিল? ফরেন্সিক অ্যানালাইসিস বলছে অসহ্য যন্ত্রণায় তাদের হার্ট রেট প্রতি মিনিটে 210 ছাড়িয়ে যেত, যতক্ষণ না তারা শোক খেয়ে মারা যেত। কল্পনা করুন, আপনাকে একটা বরফ শীতল ঘরে আটকে রাখা হয়েছে। আপনার হাত দুটো লোহা দিয়ে বাঁধা, ঘরের তাপমাত্রা -40 ডিগ্রি। কিছুক্ষণ পর আপনার আঙুলগুলো পাথরের মতো শক্ত হয়ে গেল। ফরেন্সিক সায়েন্স একে বলে ফ্রস্ট বাইট। কিন্তু ইউনিট 731-এ এটা ছিল একটা নিয়মিত পরীক্ষা। একজন ডাক্তার এসে একটা লাঠি দিয়ে আপনার আঙুলে আঘাত করছে। ঝনঝন করে আপনার আঙুলগুলো খসে পড়ে গেল কাঁচের টুকরোর মতো। ঠিক এইভাবেই তারা পরীক্ষা করত চরম ঠান্ডায় মানুষের শরীরের পচন কিভাবে কাজ করে। কিন্তু আসল রহস্যটা এখানে নয়, বরং টেক নাম্বার 3-এ। সেখানে ছিল প্রেসার চেম্বার। একজন মানুষকে একটা বায়ুশূন্য কাঁচের বাক্সে ঢুকিয়ে বাতাস পাম্প করে বের করে নেওয়া হতো। প্রেসার এতটাই কমে যেত যে সেই মানুষটির চোখের মণিকোটর থেকে বেরিয়ে আসত। শরীরের শিরাগুলো বেলুনের মতো ফুলে ফেটে যেত। ফরেন্সিক রিপোর্টে উল্লেখ আছে, এই অবস্থায় মানুষের মস্তিষ্ক ফেটে যেতে মাত্র 3 মিনিট সময় লাগে। কিন্তু সেই 3 মিনিট ছিল 3 শতাব্দীর মতো দীর্ঘ। সবাই ভেবেছিল এটা শুধু ল্যাবের ভেতরেই সীমাবদ্ধ, কিন্তু ময়না তদন্তের রিপোর্ট আর চীনের হারবিন অঞ্চলের মাটি বলছে অন্য কিছু। জাপানিরা তৈরি করেছিল প্লেগ বোমা। মাটির ছোট ছোট কলসিতে কোটি কোটি প্লেগ আক্রান্ত মাছি ভরে সেগুলো বিমানে করে চীনের গ্রামগুলোতে ফেলা হতো। ফলাফল, কয়েকদিনের মধ্যে পুরো গ্রাম উজাড় হয়ে যেত। মৃতদেহগুলোর ময়নাতদন্তে দেখা গেছে তাদের ফুসফুস পচে কালো হয়ে গিয়েছিল।
বিজ্ঞানীরা গর্ভবতী মহিলাদের উপরও পরীক্ষা চালাতো। মায়ের জরায়ুতে থাকা ভ্রূণের ওপর প্লেগের জীবাণু কী প্রভাব ফেলে তা দেখার জন্য জ্যান্ত অবস্থায় মায়ের গর্ভ কেটে বের করে আনা হতো ভ্রূণ। কোনো ইমোশন নেই, কোনো মায়া নেই, শুধু নোটবুকে কলমের খসখস শব্দ। আপনি কি কল্পনা করতে পারছেন সেই ল্যাবের বাতাসের গন্ধ? রক্ত, পচা মাংস আর ক্লোরিনের এক দমবন্ধ করা মিশ্রণ। 1945 সাল, জাপান হার মেনে নিচ্ছে। শিরো ইশি নির্দেশ দিলেন ল্যাবের সব প্রমাণ ধ্বংস করতে। 3000 বন্দীকে বিষ দিয়ে মেরে ফেলা হলো। ল্যাবের বিল্ডিং ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হলো। কিন্তু ফরেনসিক এভিডেন্স কি এত সহজে মোছা যায়? যখন আমেরিকান আর্মি ওখানে পৌঁছালো, তারা যা দেখল তাতে তাদের আত্মা কেঁপে উঠেছিল। কিন্তু এখানেই ইতিহাসের সব থেকে বড় টুইস্ট। আমেরিকা সেই জাপানি খুনিদের ফাঁসি দেয়নি। কেন? কারণ শিরো ইশি তার সব রিসার্চ পেপার, অর্থাৎ মানুষের ওপর চালানো সেই বীভৎস পরীক্ষার তথ্য আমেরিকার হাতে তুলে দিয়েছিলেন ইমিউনিটি বা ক্ষমার বিনিময়ে। সেই তথ্যগুলো দিয়েই পরবর্তীকালে আধুনিক বায়োলজিক্যাল ওয়েপন বা জৈব অস্ত্রের ভিত্তি তৈরি হয়। অর্থাৎ আজ আপনি যে চিকিৎসা বিজ্ঞান বা ভাইরোলজি দেখছেন, তার অনেকটা অংশ গড়ে উঠেছে হাজার হাজার মানুষের যন্ত্রণার উপর। আজও হারবিন অঞ্চলের সেই ধ্বংসাবশেষের কাছে কোনো পশু পাখি যায় না। স্থানীয়রা বলে বাতাসের ফ্রিকোয়েন্সি আজও সেই ল্যাবের আর্তনাদ বহন করে। ফরেনসিক বিশেষজ্ঞরা সেখানে অদ্ভুত ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স খুঁজে পেয়েছেন। কিন্তু ভাববার বিষয় অন্য জায়গায়। সেই জাপানি ডাক্তাররা যুদ্ধের পর জাপানের বড় বড় হাসপাতালের প্রধান হয়েছিলেন। তারা কি তাদের অপরাধের জন্য অনুতপ্ত ছিলেন, নাকি তারা আজও আমাদের মাঝে সাধারণ মানুষ সেজে ঘুরে বেড়াচ্ছেন? আজ রাতে যখন আপনি ঘুমোতে যাবেন, একবার ভাবুন, আপনার চারপাশের দেওয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে তারা কি বলতো? পরবর্তী সিগন্যালটা হয়তো আপনার ফোন থেকেও আসতে পারে। আপনি কি তৈরি সেই আর্তনাদ শোনার জন্য?